প্রথম দিন ভার্সিটি এসেই একটা ছেলের সাথে তুমুল ঝামেলা বেঁধে যায় আরুষির। ভার্সিটির গেটের সামনে একটা ছেলে আর মেয়ের তুমুল ঝগড়া দেখে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। আমার খুব বিরক্ত লাগছে এখন। একে তো এই ছেলেটা দোষ করেছে, তার উপর উল্টে আমার উপরে গলাবাজি করছে। মেজাজটা ক্রমাগত খারাপ হয়েই যাচ্ছে আমার। তবে আমিও ছেড়ে দেবার পাত্রী নই। মহা মুশকিল। এই মেয়েটা দেখছি পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। আমি কোথায় ঝগড়া করছি? আপনি নিজের দোষটা স্বীকার করলেই তো আর ঝগড়াটা হয় না। আর এভাবে এখানে চেঁচিয়ে চেঁচিয়ে লোক জড়ো করে খুব মজা পাচ্ছেন আপনি, না? তোরজোর এবার নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। একটা মেয়ের সাথে ঝগড়া করায় পাল্লা দিতে গেছে ও। এতদিনের শোনা প্রবাদটা যেন আজকেই আমার কাছে সত্যি মনে হচ্ছে যে মেয়েদের সাথে কথায় আর ঝগড়ায় পারা যায় না। আরুষি এবার আঙুল উঁচিয়ে তুর্যর দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি আমাকে ঝগড়ুটে বললেন কোন সাহসে? আমাকে দেখে কি আপনার ঝগড়ুটে মনে হচ্ছে? আমার মুখে কি ঝগড়ুটে লেখা আছে? আর দেখুন তো, আপনার জন্য আমার ওড়নাটা কতটা ছিঁড়ে গেছে। তার বেলা কিছু নয় নাকি? এই মেয়ে শোনো, একদম ফালতু কথা বলবে না, করবে না, ঠিক আছে? বেশি ঝামেলা করলে এখনই আরিশকে ডেকে আনবো, তারপর ও তোমার টাইট দিবে, তখন দেখো কেমন লাগে। তাই আমার সাথে বেশি লাগতে এসো না, ফলাফল ভালো হবে না। আরুষির পাশে সানা দাঁড়িয়ে রয়েছে আর যা যা হচ্ছে সব দেখছে। চোখের চশমাটা সামান্য ঠিক করে নিয়ে মাথা নিচু করে আছে ও। এদের সকলকে খুব ভালো করে চেনেও, এমনকি ব্যক্তিগতভাবেও। তাই এদের সামনে কিছু না বলাই ভালো। কিছু বললে পরে ওর খবর আছে। আরুষির সাথে তুমুল কথা কাটাকাটি হচ্ছে তুর্যর, আর সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সানা। আরুষির হয়ে কিছু বলছে না দেখে আরুষি বলল, কিরে, এরকম হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? দেখতে পাচ্ছিস না আমাকে কত কথা শোনাচ্ছে? নাকি প্রথম দিন ভার্সিটি এসে মুখের বুলি হারিয়ে ফেলেছিস? অন্য সময় তো আমার মাথা খেয়ে ফেলিস। সানা অবাক চোখে আরুষির দিকে তাকালো, তাকিয়ে বলল, আমি তোর মাথা খেয়ে ফেলি? কথাগুলো শুনে অবাক হয়ে গেল ও। কথাগুলো যেন ঠিক হজম হলো না সানার, কারণ আরুষি সারাদিন এত বকবক করে যে সানা তাতে অতিষ্ঠ। আর সানা যথেষ্ট শান্তশিষ্ট আর চুপচাপ। আরুষি যা বকবক করে তা সব সময় মুখ বুজে শোনেও। তবে এখন আরুষি হাজারটা গালাগালি দিলেও এদের সামনে অন্তত সানা কিচ্ছু বলবে না, কারণ এরা হলো সিনিয়র আর এদের কাছে টার্গেট হওয়ার কোনো ইচ্ছেও নেই। ওদের ক্যাচাল শুনে প্রান্ত এসে তুর্যর কাছে এসে বলল, এখানে এত ক্যাচাল কিসের? আর এই মেয়ে এত চিল্লাপাল্লা করতেছো কেন? আর বলিস না ভাই, মেয়েটা সমান তালে ঝগড়া পড়েই চলেছে। আমি এক্ষুনি আরিশকের কাছে গিয়েই এই মেয়ের নামে বলবো যাতে ওকে টাইট দেয়। আরে এসব মেয়েদেরকে ক্যাচালের মাঝে আরিশকে টানছিস কেন? জানিস তো ও এইসব পছন্দ করে না, আর নিজেরাই মিটিয়ে নিলেই তো হয়। আপনার বন্ধু করেছে ক্যাচাল, এক্ষুনি আমাকে সরি বলতে বলুন। আমি আপনাকে কেন সরি বলবো? হ্যাঁ, আমার কি দোষ? পেছন থেকে প্রান্তকে সাহেল ডেকে উঠল। তাড়াতাড়ি আয়, আরিশ ডাকতেছে তোদেরকে। প্রান্ত তুর্যকে ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি সরি বল, না হলে আজকে কপালে দুঃখ আছে। আরুষি একটু এগিয়ে গিয়ে বলল, সরি বলুন, না হলে আমি কিন্তু বড় সড়ো ঝামেলা করব। তোমাকে আমি দেখে নিব। আরু, তুই এবার একটু বেশি বাড়াবাড়ি করছিস না? সানার দিকে রাগে চোখে তাকিয়ে, তুই থামবি? ওদের কথার মাঝে তুর্য সরি না বলে চলে গেল। আরুষির সামনে তাকাতেই ওদের কাউকে দেখলো না, তবে সবাই কেমন ভ্যাবলার মতো ওদের দুজনের দিকে তাকিয়ে রয়েছে। ওর রাগ এখন চূড়ান্ত সীমায়। সরি না বলে চলে গেল। কোথাকার না আরিশ, আর আমাকে ভয় দেখায় সে নাকি আবার আমাকে সোজা করবে। যদি ভুলটা আমারও হতো তাহলে আমি মেনে নিতাম, তবে এই ছেলেটাকে যদি আমি টাইট না দিয়েছি তো আমার নামও আরু নয়। আজই আমি প্রিন্সিপালের কাছে ওর নামে বিচার দেব। কলেজের মেয়েদেরকে এভাবে উত্ত্যক্ত করার দেখাচ্ছি মজা। তুর্য চলে যেতেই সানা যেন হাঁপ ছেড়ে বাঁচল। দীর্ঘশ্বাস নিয়ে আরুষিকে ইশারা করে বলল, শেষ? তুই আর একটা কথা বলবি না, আমার হয়ে কিছু বললি না, তোর সাথে আমি কথাই বলবো না, যা। বলেই মুখ ভেঙচি দিয়ে ক্লাসে চলে গেল। কোকের বোতলটা শেষ করে খালি ক্যানটা হাত থেকে আলতো করে ফেলে দিল আরিশ। এতক্ষণ ধরে যা যা হচ্ছিল সবটাই ওর চোখে পড়েছে। ফালতু প্যাচালের মধ্যে ও যায় না,
তাই দূর থেকেই দেখছিল ওদেরকে। ঝগড়া বাড়ছিল, তাই প্রান্তকে পাঠালো তুর্যর কাছে। ওরা দুজন আরিশের কাছে গেল। দোস্ত, আমি তোকে খুঁজতেছিলাম। ভার্সিটির একটা স্টুডেন্ট আজকে প্রথম এসে ক্যাচাল শুরু করে দিছে। মেয়েটাকে তো ইচ্ছে করতেছে যে থাপড়াইয়া দেই। আরিশ পকেট থেকে সানগ্লাসটা বার করে চোখে দিয়ে চুলগুলোকে হাত দিয়ে আলতো করে ঠিক করে নিল। তারপর বলল, বলেই চলে গেল। প্রান্ত আর রিফাত ওরা অবাক হলো না আরিশের কথা শুনে, কারণ ওরা জানে যে আরিশ লজিক ছাড়া কখনো কথা বলে না। আসলে দোষটা তুর্যরই ছিল। ও হলো আজীবন সিঙ্গেল, আর ভার্সিটির দুটো দিন হয় ওর কাছে মেয়ে পটানোর দিন। এই দুটো দিন আসে শুধুমাত্র মেয়ে পটানোর জন্য। তাই হাতে ঘড়ির সাথে সব সময় একটা আংটা জাতীয় বস্তু আটকে রাখে, যাতে কোনো মেয়ের ওড়না বা ওর ঘড়ির সাথে আটকে যায়। আর তাই হলো আজ। আরুষির ওড়নাটার সাথে আটকালো ওটা, আর ওড়না ধরে টান দিতেই আরুষি গলায় সামান্য আঘাত পেল, আর ওর ওড়নাটাও খানিকটা ছিঁড়ে গেছে। এর আগেও অনেকের সাথে আটকে গেছে, তবে কেউ ততটা গুরুত্ব দেয়নি ব্যাপারটা, কারণ সবাই তো আর আরুষি নয়। আরিশ হলো গোটা ভার্সিটির ক্রাশ। সব মেয়েরাই বলতে গেলে পাগল প্রায়, দেখতে মাশাল্লাহ কারোর সঙ্গে তুলনা করা যায় না। আরিশর নিজের মতোই অতুলনীয়। আর এদিকে আরুষি হলো 19 বছর বয়সী একটা যুবতী, অত্যন্ত প্রাণোচ্ছল আর কখনো অন্যায় সহ্য করে না। মুখের উপরে সমস্ত কথাগুলো বলতে পছন্দ করে। ওর বাবা মায়ের চিন্তার শেষ নেই ওকে নিয়ে। ক্লাসে বসে আছে আরুষি আর সানা। প্রথম দিন, তাই খুব একটা কথা বলছে না কারোর সাথে। তাই সেইভাবে কোনো নতুন ফ্রেন্ডও হয়নি ওর। আর তাছাড়া প্রথম দিন ভার্সিটিতে এসেই আরুষি যা করলো, তারপরে ওর সাথে কথা বলতেই সবাই ভয় পাচ্ছে। হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 11:05 বাজে। ক্লাস শুরু হওয়ার কথা 11টা থেকে, তবে আরও 5 মিনিট হয়ে গেল। তাও কোনো টিচার আসলো না দেখে আরুষি জোরে জোরে সানাকে বলল, এখানে রুলস বলে কি কিছু নেই নাকি? কটা বাজে এখন তার খেয়াল আছে? হ্যাঁ, টাইম জ্ঞান বলে কি কিছু নেই নাকি? শুধুমাত্র আমার ছোটবেলা থেকে এখানেই পড়ার ইচ্ছে ছিল, ভর্তি হলাম, না হলে কখনোই আসতাম না। সানা আরুষিকে ইশারা করে চুপ করতে বলল। কেন চুপ করবো? হ্যাঁ, ঠিকঠাক সময়ে পরিচয় পর্বটা সারা যায় না? এমনিতেই যা স্টুডেন্ট দেখলাম কলেজে এসে, উফ, এক একজনের যা ব্যবহার তার কি বলবো। সানা আবার ইশারা করলো আরুষিকে চুপ করে সামনের দিকে তাকাতে ইশারা করলো। সামনের দিকে তাকাতেই দেখলো যে 4 জন ছেলে দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে তুর্যকে দেখেই ওর মেজাজ বিগড়ে গেল। আরো কিছু বলবে তার আগেই সানা বলে উঠল, এরা সিনিয়র, টিচাররা এদেরকে চোখ বুজে বিশ্বাস করেন। তাই সকালে যা হয়েছে সব ভুলে যা, এখন চুপচাপ থাক, আর এরা যা বলবে তাই শুনে চল। আরুষি সানার দিকে তাকালো। সানার মুখের দিকে তাকিয়ে আর কিচ্ছু বলল না। সানা ইশারা করে ওকে অনেক কাকতি মিনতি করছে যাতে আর কিছু না বলে। একেই প্রথম দিনে অনেক কাণ্ড ঘটিয়ে ফেলেছে ও। তবে এরা সিনিয়র না হলে ক্লাসের সবার সামনে তুর্যকে আলু ভাজার মতো ভাজা ভাজা করে রেখে দিত। আরুষির কর্মকাণ্ড দেখে আরিশের ভ্রু দুটো সামান্য কুঁচকে এলো, তবুও অবাক হলো না খুব একটা। সকালে যে দেখেছে তাতে ওর আইডিয়া হয়ে গেছে কিছুটা হলেও আরুষির সম্বন্ধে। তুর্য ফিসফিস করে আরিশের কানে বলল, ওই মেয়েটা, ওই মেয়েটার সাথে সকালে ঝামেলা হয়েছে। আজকে দেখ ওকে কেমন মজাটাই না দেখায়। আরিশ কিচ্ছু বলল না, চুপ করে আরুষির দিকে তাকিয়ে আছে আর ওকে দেখছে ভালোভাবে। সবার অ্যাটেনশন এখন আরিশের দিকে, কারণ সবার সামনে এমন একটা হ্যান্ডসাম ছেলে থাকতে কেন সবাই অন্য কাজে মনোযোগ দেবে? তার থেকে বরং আরিশের দিকে তাকিয়ে থেকে ক্রাশ খাওয়াটাকেই সবাই এখন গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করছে। আরিশ আরুষির দিকে তাকিয়ে আছে, আর আরুষির গতি প্রকৃতির দিকে নজর রাখছে। আরুষি লক্ষ্য করলো যে আরিশ ওর দিকে তাকিয়ে আছে। ওর এখন বিরক্ত লাগছে আরিশকে দেখে। আরিশকেও তুর্যর মতোই ভাবছে আরুষি, যদিও আরিশ তেমনটা নয়, মেয়েদেরকে যথেষ্ট রেসপেক্ট করে। তবে ওকে কেউ আঘাত করে কথা বললে তা সহ্য করতে পারে না। আর তাছাড়া ভার্সিটির টিচারদের কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য, প্রত্যেকবারে টপারও। আরুষি আরিশের দিকে একবার তাকিয়ে সানার কানের কাছে ফিসফিস করে বলল,
দেখ ছেলেটা কেমন হ্যাংলার মতো আমার দিকে তাকিয়ে আছে, জীবনে মনে হয় মেয়ে দেখে নাই। সানা ভয়ে ঢোক গিলে বলল। আরু ক্লাসে অ্যাটেনশন কর। আরিশ যখন আরুষির দিকে তাকিয়েছিল তখন আরুষিও একবার তাকালে দুজনের চোখাচোখি হতেই আরিশ আরুষির দিকে চোখ সরিয়ে নিল। প্রান্ত বলে উঠল, আমরা তোমাদের সিনিয়র, তাই আমাদেরকে সব সময় মান্য করে চলবে। আর কোনো প্রবলেম হলে আমাদেরকে বলবে, আমরা তা সলভ করার চেষ্টা করব। প্রান্ত আরিশকে লক্ষ্য করে বলল। তুই আবার কিছু বল। আরিশ সকলকে উদ্দেশ্য করে বলল, আমাদের কলেজে এর একটা রেপুটেশন আছে, তা যেন কোনোভাবেই নষ্ট না হয়। আর তার দায়িত্ব কলেজের স্টুডেন্টদের, আর তার সঙ্গে আমাদেরও। তাই এমন কিছু করবে নাকি? আশা করি কলেজের নামটা খারাপ হবে না তোমাদের জন্য। নিজেরা খারাপ, নিজেদের জন্য কলেজের রেপুটেশন নষ্ট হয়, ওনারা আবার অন্যকে জ্ঞান দেয়। এ তো দেখি ভূতের মুখে রাম রামের মতো শোনাচ্ছে কথাগুলো। কথাগুলো শেষ হতেই সবাই নিজেদের পরিচয় দিচ্ছে। এবার হলো সোনার পালা। সানা খান, আমার বাড়ি ধানমন্ডি 32-এ। আরুষি উঠে দাঁড়িয়ে বলল, বলে রাগ দেখিয়ে বসে পড়ল। বিনতে আরুশি রহমান, তবে বাড়ির ঠিকানা বলাটা আপনার কাছে আমি প্রয়োজন বোধ করছি না। একে একে সকলের পরিচয় পর্ব নিয়ে ওরা রুম থেকে বেরিয়ে গেল। লোফার একটা। তুই যেটা ভাবছিস সেটা হয়তো না। আরিশ ভাইয়া আর সবার মতো নয়। জানা আছে যে সবকে কেমন, ওই জন্যই তো নিজের বন্ধুরা দোষ করলো তাও কিচ্ছু বলে না। কি করে বলবে? নিজেও হয়তো মেয়েদের এভাবেই টেস্ট করে। আরু থাম। ভার্সিটি ছুটি হয়ে গেছে। সানা আর আরুষি গেট থেকে বেরুচ্ছে। আরো দূর থেকে লক্ষ্য করলো যে আরিশ তুর্য আর প্রান্তকে কিছু বুঝিয়ে গাড়ির চাবিটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আরিশ আরুষির দিকে এক পলক তাকিয়ে গাড়িটা নিয়ে চলে গেল। অ্যাটিটিউড দেখাচ্ছে, অ্যাটিটিউড মাই ফুট। এরকম ছেলে আরুর পেছনে হাজারটা ঘোরে। আরুষির কথা শুনে সানা সামনের দিকে তাকিয়ে দেখলো আরিশ গাড়িটা নিয়ে চলে গেছে। ওসব কথা ছাড়, এখন বল আজকে আমাদের বাড়িতে আসছিস তো? হ্যাঁ আসছি জানু, আমি না গেলেও আম্মু নিয়ে যাবে জোর করে। তাড়াতাড়ি আসিস, আজকে ভাইয়া বাড়িতে আসছে। তোর এই ডেভিল ভাইটা কে তা ঠিক 1 বছর ধরে অজানা আমি। উফ, এত বছর ধরে তোদের বাড়িতে যাচ্ছি তবুও তোর ভাইকে একবারও চোখে দেখলাম না। তবে আজকে দেখবো ফাইনালি। যার কথা শুনে আমি ক্রাশিত, আজ তাকে নিজের চোখে দেখবো। আহা, মজা আ গয়া। সানা মুচকি মুচকি হাসছে আর মনে মনে বলছে, দেখিস দেখিস, ক্রাশকে দেখে চমকে আর শেষ থাকবে না। সানা চুপ করে আছে তা দেখে আরুষি সানাকে ডেকে বলল। কি রে, চুপ করে কি ভাবছিস? সানা চমকে গিয়ে বলল, কিছুই না, ভাবছিলাম যে ভাইয়া আজকে অনেক দিন পর বাড়ি আসছে। তা তোদের ভাই তোদের সঙ্গে থাকে না কেন? ভাইয়া নিজের লাইফটাকে নিজের মতো এনজয় করতে চাই। আর তাছাড়া ধানমন্ডির বাসাটা ফাঁকা পড়ে আছে, তাই ভাইয়া ওখানেই থাকে। ও আচ্ছা, একা থাকে? না, ভাইয়ার ফ্রেন্ডরা ওর সাথে থাকে। ও মাই গড, আমার ক্রাশ আমার এলাকাতেই থাকে আর আমি কিছুই জানি না। হাই ডোফার আই এম। সানা ওর কথা শুনে হাসলো, এই ভেবে যে সবে তো শুরু। বাসায় ফিরে 1 ঘন্টা ধরে শাওয়ার নিল আরিশ। শাওয়ার শেষে ওয়ার্ড্রপ থেকে সাদা রঙের শার্টটা বের করে পরে নিল, আর তার সাথে একটা ডেনিম পরেছে। আজ অনেক দিন পর বাড়ি যাচ্ছে ও। ওর আম্মু আর আব্বুকে প্রায় ওকে যেতে বলে, তবে সময়ের অভাবে যেয়ে উঠতে পারে না। তাছাড়া ভার্সিটি শেষ হলে অফিসের দেখাশোনা ওকেই করতে হবে, তাই একটু বেশি এনজয় করে নিচ্ছে আরিশ। ওই যে বলে না, জিন্দেগি না মিলেগা দুবারা। চুল থেকে এখনো টপ টপ করে জল পড়ছে, তা হাত দিয়ে সামান্য ঝাড়া দেয়। ফ্ল্যাক্স থেকে কফির মগে নিয়ে ব্যালকনিতে চলে গেল আরিশ। সাহেল আর প্রান্ত দুজনের কেউ এখনো ফেরেনি। সাহেল আর ওর গার্লফ্রেন্ডের আজ প্রেমের 1 বছর পূর্ণ হলো, তাই হয়তো সেলিব্রেট করছে একসাথে। আর প্রান্ত আজকে একটু ওর বাসায় গেছে, ওর আম্মু একটু অসুস্থ তাই। আর ওর পারিবারিক অবস্থাও খুব একটা ভালো নয়, তাই আরিশ ওদের দায়িত্ব নিয়েছে। তাই জন্য প্রান্ত আরিশের কাছে কৃতজ্ঞ। তবে আরিশ এসব বাহবা একদম পছন্দ করে না।
আর তুর্য কলেজ থেকে এসেই নাক ডেকে ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। কফিটা শেষ করেই বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে গেল আরিশ। বেশ অনেকক্ষণ হলো আরশি সানাদের বাড়িতে এসেছে আর অপেক্ষা করেই যাচ্ছে তার সেই না দেখা ক্রাশকে শুধু চোখের সামনে দেখার জন্য। অনেক দিন ধরে ছেলেটার উপর ক্রাশ খেয়ে বসে আছে আরশি, তবে তাকে আজ অবধি নিজের চোখে দেখেনি। কথাটা ভাবলেই আরশির বুকের ভেতরটা ফাইটা যায়। মনের ভিতর কেমন একটা আনচান আনচান করছে আরশির। কখন যে দেখবে তার সেই ক্রাশকে সেটাই ভাবছে ও। তবে ও শুনেছে যে তার নাকি সাদা রং অতি পছন্দের, তাই বেছে বেছে একটা সাদা রঙের গাউন পরেছে। সাদা রঙের 3 পিস পরলে কেমন উদ্ভট লাগবে, তাই সেটাতে একবার হাত দিয়েও দেখেনি ও। যদি ফার্স্ট ইমপ্রেশন খারাপ হয়ে যায় তখন? বাড়ি থেকে বের হওয়ার আগে অলরেডি ওর আম্মু রুবিনা রহমানের কাছ থেকে কিছু শ্রুতিবাক্য শোনা হয়ে গেছে ওর। কিরে, তুই হঠাৎ সাদা রঙের এমন একটা উদ্ভট ড্রেস পরেছিস কেন? তুই কি কোনো শোক সভায় যাচ্ছিস? বলিসনি তো। তোর তো অনেকদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তবে আরশি বাঁকা চোখে তাকিয়ে বলল, আম্মু তুমিও? লাইক সিরিয়াসলি? আমি যদি একটা সাদা 3 পিস পরতাম তাহলে তুমি অবশ্যই বলতা যে আমি একটা শোক সভায় যাচ্ছি, বাট আমি একটা ডিজাইনের গাউন পরেছি, সেটা তোমার কাছে উদ্ভট লাগতেছে? এই ড্রেসটাই আমাকে যে সুন্দর লাগতেছে সেটা তোমার চোখে পড়ে নাই? রুবিনা রহমান সামান্য ভ্রুকুচকে আরশির দিকে তাকিয়ে বলল, তা হঠাৎ সাদা রঙের ড্রেস ব্যাপারটা কি? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, না হলে আমার মেয়ে তো কখনো এই রঙের ড্রেস পরবে না, তাও আবার কোথাও যেতে গিয়ে। তুমি কি বলতে চাইছো আম্মু? যারা সাদা রঙের ড্রেস পরতে পছন্দ করে তারা মানুষ না? আরুর মা এবার অবাক চোখে আরশির দিকে তাকিয়ে বললেন, এটা কি তুই নাকি অন্য কেউ? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুই আমার আরু মা তো? আরশি বাঁকা চোখে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? না বিশ্বাস করে কি আছে? তোমার কি আমাকে এলিয়েন মনে হচ্ছে? না, আসলে ঠিক তেমনটা নয়। আমার তো মনে আছে যে আমার মেয়ে এই সাদা রঙের ড্রেস পরবে না বলে কি কাণ্ডটাই না করেছিল তার কাজিনদের বিয়েতে। এই সেরেছে, আম্মু এটা এখনো মনে রেখেছে। আম্মু যদি এটা আমার ক্লাসের সামনে বলে দেয় তখন তো ফার্স্ট ইমপ্রেশনটাই নষ্ট হয়ে যাবে। উফ! আরশি এবার বলল, আম্মু তুমিও না, কেন আবার এইসব পুরনো কথা তুলছো বুঝি না। বাবা, সে স্মৃতি কি আর ভোলার কাণ্ড যে আমি ভুলে যাব? কখনোই আমি ভুলবো না। আয়রার গায়ের হলুদের দিন সবার জন্য যখন সাদা ড্রেস অর্ডার করা হয়েছিল, তখন তুই সাদা ড্রেস পছন্দ করতিস না বলে তুই প্রত্যেকটা জামা কেটে কেটে ট্রলিতে ভরে তোর মামার কাছে পার্সেল পাঠিয়েছিলি। তাতে লেখা ছিল, ডোন্ট ডেয়ার টু ওয়ার দিস টাইপ অফ হোয়াইট কালার ড্রেস, তোমার অরুমা। তোর মামা তো কিছু মুহূর্তের জন্য চোখ কাটিয়ে উঠতে পারেনি। বেশ অনেকক্ষণ লেগেছিল নিজেকে সামলাতে। ওই জায়গায় অন্য মানুষ হলে হয়তো তোর গালে ঠাস ঠাস করে চড় পড়ে যেত কতগুলো, কিন্তু তোর মামা তোকে খুব ভালোবাসেন বলে তাই কয়েকশো যা কি হয়েছে আল্লাহ মালুম। ওদের গাড়ি চলছে আর আরুষি মনে মনে অনেকক্ষণ ধরে একটা কথাই ভাবছি, তা যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওর আম্মুকে বলতেই হবে, না হলে বড় কিছু ঘটনা হয়ে যাবে। আরুষি ওর আম্মুর হাতে গুঁতো দিয়ে বলল, ও আমার প্যারি আম্মু, শোনো না। আরুষির মা বিরক্ত হয়ে বললেন, কি বল? তুমি ওখানে গিয়ে আবার এই সমস্ত কথা বলবে না তো? কেন বলতে হঠাৎ এই সমস্ত কথা বলছিস? আর নতুন করে বলবো কি? তোর কীর্তিকলাপ তো তোর আনিকা আন্টি আর জানতে আর বাকি নেই। আরুষি উত্তেজিত হয়ে বলল, সেখানে তো কোনো সমস্যা নেই, সমস্যা হলো ওই যে আমার ক্রাশ। বলেই মুখটা হাতে দিয়ে চেপে ধরল। আর একটু হলেই আসল কথাটা পেট থেকে বার হয়ে যাচ্ছিল ওর। ক্রাশ মানে? ঠিক বুঝলাম না, কি বলতে চাইলি? আমি বলতে চাইছিলাম যে আব্বু বারবার তোমার উপর ক্রাশ খায় আর নতুন করে প্রেমালাপ শুরু করে। হাউ রোমান্টিক! উনি বাঁকা চোখে তাকিয়ে আর কিচ্ছু বললেন না। উনি আর ওনার মেয়ের সাথে কোনো কথা বাড়ালেন না,
কারণ ওনার মেয়েকে এত বছরেও উনি বুঝতে পারলেন না যে ও কি চায়। এত মুড সুইং হয় যে ওর চাওয়া পাওয়াগুলো বোঝা মুশকিল। এতক্ষণ ধরে এই সমস্ত কথাগুলো ভাবছিল আরুষি। হঠাৎ পেছন থেকে সানার গলার আওয়াজ শুনেই ও চমকে উঠল। উনি চলে এসছে? না, এখনো আসেনি, তবে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর তুই এতক্ষণ কি ভাবছিলি? কখন থেকে ডেকেই যাচ্ছি আমি, তোর কোনো সারা শব্দই নেই। আরুষি দাঁত বের করে হেসে বলল, কই কিছু না। বাই দ্য ওয়ে, আম্মু তোর জন্য চৌকো পরোটা বানাচ্ছে। নিচে নেমেই আন্টিকে একটা চুমু দিব। মনে মনে। তুই নিজেও পাগল আর তোর সাথে আমার আম্মুও। না হলে কে চৌকো পরোটা খেতে চাই আর কি বানাতে চাই? সানা, আমাকে একটু আমার ক্লাসের ঘরে নিয়ে যাবি? আই মিন তোর ভাইয়ের রুমে। আজ অব্দি আমাকে তো নিয়ে গেলি না, তাই আজকে তো নিয়ে যেতেই পারিস। না, একদমই না। ভাইয়া ওর রুমে কাউকে অ্যালাউ করে না। ইভেন আমি নিজেও খুব একটা যাই না ওর রুমে। আম্মু গিয়ে মাঝে মধ্যে পরিষ্কার করে আসে রুমটা। কি আছে এমন ওই রুমে যে কাউকে অ্যালাউ করে না? এমনিই দেয় না, কারণ ভাইয়া পছন্দ করে না, তাই। আমি এর থেকে বেশি কিছু জানি না। কিন্তু আমি তো যাবই। একদমই নয়, এখানে চুপ করে বসে থাক যতক্ষণ না ভাইয়া আসছে। আচ্ছা, আমি একা একা বসে বোরিং ফিল করছি, তাই আয় তোর সাথে গল্প করি। বলে সানার হাত ধরে ওর পাশে বসিয়ে দিল। মুহূর্তের মধ্যে সানার সারা শরীর জুড়ে যেন ঝড় বয়ে গেল। আরুষি ওর সাথে গল্প করবে মানে ওর জীবন তেজপাতা। মহিয়সী নারীদের মতো জ্ঞান দেয়ও, যা সানার একদম ভালো লাগে না। তবুও বাধ্য হয়ে মাঝে মাঝে শুনতে হয়, তবে আজকে কোনো মতেই না। আরে, তোর সাথে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেলাম যে আম্মু আমাকে জিজ্ঞাসা করতে পাঠিয়েছিল যে তোর পরোটাতে ঘি দেবে কিনা। আরুষি দাঁত বের করে হেসে ওকে টাটা করার ইশারা করে বলল, দিতে বল। আজকে কেন জানি না ঘি জিনিসটার প্রতি আমার প্রেম প্রেম পাচ্ছে। কথাটা শোনা মাত্রই সানা আর দাঁড়ালো না। ওই রুমে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়াই ওর পক্ষে মঙ্গল। সানা রুম থেকে বেরিয়ে যেতেই আরুষি বিজয়ের হাসি দিল। ইয়ক, আমি সাকসেসফুল। আমি জানি তো তুই আমাকে যেতে দিবি না, তাই আমাকে নিজেই ব্যবস্থা করতে হলো আমার ক্লাসের রুমে যাওয়ার জন্য। আমাকে দেখতেই হবে কি এমন আছে যার জন্য কাউকে অ্যালাউ করে না। অবশ্য ইন ফিউচার রুমটা তো আমারও হতে পারে, তাই না? কথাটা বলে আরুষি লজ্জায় মুখ ঢাকলো। আরুষি দরজা খুলে আস্তে আস্তে করিডোর দিয়ে কিছুটা দূরে এগিয়ে যেতেই একটা রুম দেখতে পেল। দরজাটা বাইরে থেকে আটকানো। এর আগে অনেক দিন ও সানাদের বাড়িতে এসেছে, তবে কখনোই রুমটাই যাওয়া হয়নি ওর, তাই ওটাই ভাবলো সেই রুম। ধীর পায়ে রুমের সামনে গিয়ে দাঁড়ালো। তারপরে কোনো কিছু না ভেবেই দরজাটা খুলে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকতে আরুষি অবাক, কারণ বাইরে থেকে রুমটা যতটাই ছোট মনে হচ্ছিল, ভেতর থেকে ঠিক ততটাই বড়। রুমটা সম্পূর্ণ রূপে পরিপাটি করে গোছানো রয়েছে। দেওয়ালগুলো সাদা, ঘরের পর্দাগুলোও সাদা। ঘরের এক পাশে লম্বা বুকশেলফ রয়েছে, আর তাতে অজস্র বইয়ের সমাহার। এদিক ওদিক তাকাতেই ওর চোখ গেল ফ্লাওয়ার ভাসটার দিকে। সেখানে সাদা রঙের অর্কিড ফুলগুলো ওকে ভীষণভাবে আকৃষ্ট করছে। বরাবরই অর্কিড ওর ভীষণ প্রিয়, তবে এর আগে কখনো সাদা রঙের অর্কিড ও দেখেনি। তাই ফুলগুলো দেখতেই তাড়াতাড়ি করে ফ্লাওয়ার ভাসটার কাছে গিয়ে ফুলদানিটা হাতে জড়িয়ে নিয়ে ফুলগুলোর ঘ্রাণ নিতে লাগলো। অপূর্ব যাকে বলে এক কথায়। সামথিং ইজ ডিফারেন্ট ইন ইউ মাই ডিয়ার ক্রাশ, হুইচ আই লাইক ইট। ফুলগুলো একদম সতেজ, তা সেগুলো দেখেই বুঝতে পারলো আরুষি। হয়তো তিনি আসবেন বলেই নতুন করেই ঘরটা পরিপাটি করে রাখা হয়েছে, ফুলগুলোকেও চেঞ্জ করা হয়েছে। ফুলদানিটা রেখে ব্যালকনির দিকে তাকাতেই দেখলো বিরাট বড় একটা অ্যাকোরিয়াম, আর তাতে অজস্র রং বেরঙের মাছ। তা দেখে আরুষির মনটা খুশি হয়ে গেল। ওর বাড়িতে অ্যাকোরিয়াম নেই, কারণ ও জিনিসের যত্ন করতে পারে না, তাই মাছগুলোকে আনলে মাছগুলো যে অনাহারে মরবে তাও জানে। সেই কারণে আর ওর আম্মু আনতে দেয় না।
তাছাড়া উনিও সারাদিনের বাড়ির কাজের ব্যস্ততায় মাছগুলোর পরিচর্যা করতে পারবেন না বলে সে কথা আর দুবার ভেবে দেখেননি। অ্যাকোরিয়ামটাতে হাত দিয়ে আলতো করে স্পর্শ করতেই একটা গোল্ড ফিশ এসে ওর আঙুল বরাবর কাছটা যেখানে স্পর্শ করেছে সেখানে গোল্ড ফিশটা মুখ ঠেকাল। মাছটা মুখটা ঠেকাতেই আরও সে খুশিতে ডগমগ হয়ে গেল। ভীষণ ভালো লাগছে ওর। পছন্দ আছে বেশ, একদম অন্যরকম একজন মানুষ। অ্যাকোরিয়ামের কাছে বেশ কিছুক্ষণ থেকে রুমের ভেতরে ঢুকলো ও। চোখটা এদিক ওদিক ঘুরছে আর সব কিছু পরখ করে দেখছে। যে মানুষটাকে ও চেনে না, জানে না, সেই মানুষটা সম্বন্ধে জানার জন্য ওর আগ্রহের শেষ নেই। হঠাৎ চোখ পড়ল আলমারির উপর রাখা গিটারটার দিকে। গিটারটার দিকে চোখ পড়তেই আরুষির মনে প্রবল ইচ্ছে জাগলো সেটা বাজানোর জন্য, কিন্তু ও তো বাজাতে পারে না। না পারলে সমস্যা কোথায়, প্রয়োজনে শিখবো। আর কবি বলেছেন যে পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আরুষি, তুইও চেষ্টা কর, পারবি, লেটস ট্রাই। কথাটা নিজে নিজেই বলে গিটারটা পারার চেষ্টা করলো, তবে হাতটা ওর পৌঁছচ্ছে না গিটার অবধি। ওর হাইট অনেকটাই শর্ট, তাই হাতটা গিটার অবধি পৌঁছচ্ছে না দেখে আরুষি বলল, আঙ্গুর ফল টক, তাই আরু পাখি ওসব কিছু তোমার জন্য নয় বাবু। বলে গিটারটা ভাবনা ছেড়ে দিল। অনেকক্ষণ ধরে রুমটা ঘোরাঘুরি করে দেখছে ও, তাই একটু ক্লান্ত হয়ে পড়েছে চারিদিকে সব সাদা সাদা দেখতে দেখতে। কোন মানুষের এসব পছন্দ হয় কেমনে? এই বলে বিছানায় শুয়ে পড়ল হাত পা ছড়িয়ে দিয়ে। নিজের রুমে ঢুকতে যাবে তখনই রুমের ভেতরের দরজাটা সামান্য খোলা দেখে আরিশের ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে এলো আর ভাবতে লাগলো, রুমের দরজাটা খোলা কেন? সাধারণত ওর আম্মু বা সানা রুমে আসলে দরজাটা বন্ধ করে দিয়ে যায়। তাহলে কি ভেতরে কেউ আছে? তাড়াতাড়ি করে রুমের ভেতরে ঢুকে গেল আরিশ। ঢুকতেই দেখলো একটা মেয়ে বিছানার উপর শটান হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। দেখতে কিছুটা অদ্ভুত লাগলেও মাথাটা এবার ওর বিগড়ে গেল, কারণ ওর রুমে ঢুকে ওর জিনিসপত্র টাচ করার মতো কাজ সাধারণত বাইরের লোকেরা করে না। এখনো আরুষির মুখটা দেখেনি ও। এই মেয়ে, কে তুমি? আর এইভাবে অন্যের রুমে না বলে ঢোকার সাহস তুমি কোথা থেকে পেলে? হঠাৎ একটা চেনা পুরুষালী কণ্ঠ শুনে আরুষি চমকে গেল। গলার স্বরটা যেন কোথায় শুনেছে ও, তবে মনে করতে পারছে না এখন। তাড়াতাড়ি করে উঠে দেখতেই আরিশকে দেখতে পেল। আপনি এখানে কি করছেন? দেখতে দেখতে আমার পিছু নিয়ে নীলর্জের মতো এখানে আসছেন। আরুষিকে এখানে আর এভাবে দেখে আরিশ অবাক হলো একটু। আই ইউ ক্রেজি? মানে মাথার একটা তার ছেঁড়া নাকি? আজও আমার রুমে ঢুকে আমাকে বলছেন যে অন্য রুমে কেন ঢুকেছি? লাইক সিরিয়াসলি? আরিশের কথা শুনে আরুষি একটু থতমত খেয়ে গেল। তাহলে এটা কি ওর সেই ক্রাশ যাকে দেখার জন্য আরুষি এতক্ষণ ধরে পাগল হয়েছিল? তবে এখন আর পাগল হতে ইচ্ছে করছে না। এখন ওর রাগটা সপ্ত মাসপানি ছাড়িয়ে গেছে। হঠাৎ মনে পড়ল কলেজে আরিশকে একবার দেখে অ্যাটিটিউড দেখিয়ে গাড়িতে উঠে পড়েছিল, আর আরুষি কারোর অ্যাটিটিউড সহ্য করে না একদম। আরিশের সামনে গিয়ে বলল, আমি যদি জানতাম এটা আপনার রুম, যদি জানতাম তাহলে আমি কখনোই আসতাম না, ঠিক আছে? আপনি এখন যখন জেনে গেছেন, আশা করি আপনার এই রুমে আর কাজ নেই, তাই আপনিও যেতে পারেন। আরিশের কথাগুলো যেন এখন ওর কাছে ঠিক কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগছে। আপনার মতো বেয়াদবের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছেই নেই। আপনার নিজের অ্যাটিটিউড নিজের পকেটে রাখেন। আরুষির থেকে এত কিছু শোনার পরেও আরিশ শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, আপনি এখন এই রুম থেকে যেতে পারেন। আমি আমার রুমে কাউকে অ্যালাউ করি না। তো যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি আপনার জন্য মঙ্গল। কি করবেন এখান থেকে না গেলে? কি করবেন? কি করবেন? আমি যাব না, দেখে আপনি কি করেন। বলে বিছানায় হাত পা গুটিয়ে বসে পড়ল। ভারী পাগলের পাল্লায় পড়লাম তো। আমি যাব না, দেখি আপনি কি করেন, আমিও দেখব। বলে আরুষি আরিশের বিছানায় গিয়ে বসে গেল। আচ্ছা, এই পাগলের পাল্লায় পড়লাম তো। কথাটা শোনা মাত্রই আরুষির মাথাটা গরম হয়ে গেল। সাথে সাথে উঠে আরিশের শার্টের কলার ধরে ফেলল। শার্টের কলারটা ধরতেই আরিশ আরুষির অনেকটা কাছে চলে এসেছে, অনেকটাই কাছে। দুজনে কাছাকাছি চলে আসতেই আরুষি থতমত খেয়ে গেল। ও বুঝতে পারেনি যে ব্যাপারটা ঠিক এমন হবে, তাই তাড়াতাড়ি করে আরিশকে ছেড়ে দিল। আরিশ এই সমস্ত ব্যবহার একদমই পছন্দ করে না,
তাও আবার এই মেয়েটার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছে। সরাসরি ওর জামার কলার ধরেছে। আগেরবার ভার্সিটির একটা ছেলে ওর কলার ধরেছিল, তার জন্য তার পরিণতিতে ছেলেটা প্রায় 2 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিল। কথাটা মাথায় আসতেই ওর হাত দুটো মুঠিবদ্ধ করলো। তবে মেয়েদেরকে ও যথেষ্ট শ্রদ্ধা করে, তাই চাইলেও ও আরশিকে ওই ছেলেটার মতো পরিণতি করতে পারবে না। মাথায় রাগটা উঠে আছে, তবে এখন রাগটাকে আর বেশি দেখাতে চাইছে না ও, তাহলে আরশি ভয় পেয়ে যাবে। সেই কারণে শান্ত কণ্ঠেই আরশিকে বলল, কাউকে পাগল বললেই সে পাগল হয়ে যায়, যদি না সে নিজেকে মনে করে। আরিশ মিষ্টি কথায় কড়া জবাব যাকে বলে তাই বলল আরুষিকে। আরুষি আর বেশি কিছু বলতে যাবে তার আগেই আরিশের ফোনটা বেজে উঠল। টুমটুম আওয়াজ হতেই পকেট থেকে ফোনটা বার করলো আরিশ। হ্যাঁ তুর্য বল। দোস্ত, তুই ফিরবি কখন? সাহেল এখন বাড়ি ফিরলো না। তাছাড়া প্রান্তটা শুনলাম আজকে ফিরবে না, কালকে সরাসরি বাসা থেকে ভার্সিটি যাবে। আমার একা একা ভাল লাগতেছে না। আরুষির দিকে রাগী চোখে তাকিয়ে বলল, রহিমা খালার সাথে গল্প কর যদি ভালো না লাগে। আরিশের কাছ থেকে এমন একটা উত্তর পেয়ে তুর্য বুঝতে পারলো যে কিছু একটা হয়েছে। দোস্ত, এত রেগে আছিস কেন? এমন করে কথা বলতেছিস কেন? কি কারণ রাগ করে আছিস আমারে বল। কেউ কি তোকে কিছু বলছে? শুধু একবার তার নামটা বল, গিয়ে হাত পা ভেঙে দিয়ে চলে আসবো। আমি এখন রাখছি তুর্য, টেক কেয়ার ইয়োরসেলফ, যতক্ষণ আমি বাসায় যাচ্ছি। আসলে আরিশের সাথে তুর্য, প্রান্ত আর সাহিলের ফ্রেন্ডশিপটা এমনই যে ওর মুডটা ঠিক কখন কেমন সেটা আরিশের কথা বলার ধরন দেখলেই ওরা বুঝতে পারে। তাছাড়া আরিশ সব সময় ওদের খেয়াল রাখে, কখনো কোনো বিপদে পড়তে দেয় না। আর আরিশ যদি কোনো বিপদে পড়ে তাহলে ওরা ঝাঁপিয়ে পড়ে। প্রথমত আরুষি যাকে নিজের ক্রাশ বলে ভেবেছিল, এখন তাকেই নিজের চরম শত্রু হিসেবে দেখছেও। আর তার উপরে তুর্যর নামটা আবার শুনে সকালের সব কথা মনে পড়তেই ওর পুরনো সব রাগ আবারও জেগে উঠল। আরিশের ফোনটা কাটা মাত্রই আরুষি বলে উঠল, নিজের ফ্রেন্ডকে সঠিক শিক্ষা দিতে পারেন না? আমার তো প্রথমেই মনে হয়েছে আপনিও ওনার মতোই, আর এখন আমি তো শিওর আপনাকে দেখেই বোঝা যায় আপনি কেমন। যখন আপনার ফ্রেন্ড গোটা ভার্সিটির মাঝে একটা মেয়েকে এভাবে অপমান করলো, আর আপনি তো একটা কথাও বললেন না, আর না কোনো প্রতিবাদ করলেন। আপনিও ওনার মতোই ওরকমই মেয়েদেরকে টিচ করেন, আর মেয়েরা সব সহ্য করে, শুধু আপনি সিনিয়র বলে। সানা বলেছিল আপনি নাকি ওদের মতো নয়, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। রাগের মাথায় আরুষি যা তা বলে দিল। একেই নিজের ক্রাশকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেছে, তার উপরে আবার ওকে রুম থেকে বের করে দিয়েছিল, সেই রাগ আরও চেপে বসেছে ওর উপর। আগেই বলেছি যে আরিশ কখনো নিজের সম্বন্ধে কটু কথা সহ্য করতে পারে না, আর না পারে নিজের ফ্রেন্ডদেরকে নিয়ে। তাই প্রত্যেকবারের মতো এবারও আরুষির কথা বলাটা যেন আর সহ্য হলো না। মুহূর্তের মধ্যে আরুষির হাতটা মোচড় দিয়ে ঘুরিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আরুষির পিঠটা এখন আরিশের বুকের সাথে লেপ্টে আছে, আর আরুষির হাতটাও শক্ত করে ধরে আছে। হঠাৎ করে এমন হওয়াতে আরুষি ভয় পেয়ে গেল। এতক্ষণে যা রাগ দেখিয়েছে সব যেন নিমেষেই পানি হয়ে গেছে। আরিশ শান্ত কণ্ঠে আরুষির কানে কানে বলল, Don't dare to say anything wrong about me and my friend, okay dear? And I will kill you. কথাগুলো আরিশ যেমনভাবে বলল তার যেন হৃদয় ছোঁয়া। অদ্ভুত মায়া আছে কথাগুলোর মাঝে। কেউ তার কথার মায়ায় আসক্ত হতে বাধ্য। কিছুক্ষণের জন্য ও আরিশের কথার মাঝে হারিয়ে গিয়েছিল। আরিশ আরুষির মুখের উপর পড়ে থাকা চুলগুলোকে ফু দিয়ে আরও উড়িয়ে দিল। এতে আরুষির সারা শরীর জুড়ে শিহরণ বয়ে গেল মুহূর্তের মধ্যে। এমনটা ওর সাথে আগে কখনো হয়নি। এই প্রথম কোনো একরকম একটা অদ্ভুত অনুভূতিতে জর্জরিত। আরুষির হাতটা আগের মতো ধরে রেখেই সাথে সাথে শান্ত আর নেশাভরা কণ্ঠে বলল, Now get lost. আরুষি আরিশের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কোনো কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আসলে সেই মুহূর্তে ওর কি বলা উচিত ও নিজেই জানে না। সিঁড়ি দিয়ে নামছে আর এক ঘোরের মধ্যে আছে আরুষি। ওর সাথে কি হচ্ছে নিজেও বুঝতে পারছে না। আরুষি চলে যেতেই আরিশ একটু টেডে স্মাইল দিল, তারপর চলে গেল ওর সব থেকে প্রিয় ব্যালকনিতে। প্রত্যেকবার বাসায় ফিরে ও প্রথমে ব্যালকনিতে যায়।
ওটা ওর কাছে সব থেকে প্রিয় জায়গা। কেন জানি না, জায়গাটার প্রতি অদ্ভুত এক ভালোবাসা আছে ওর। অ্যাকোরিয়ামের জলের ঢেউয়ের সাথে খেলতে থাকা মাছগুলোই যেন ওর একান্ত সঙ্গী বলে মনে হয়। ওদের সাথে ভাব বিনিময় করে, তবে ওরা তা কতটা বুঝে উঠতে পারে তাও ঠিক স্মৃতিগোচর হয় না আরিশের। আরুষি গিয়ে ধপ করে সানার বিছানার উপর বসে পড়ল, আগের মতোই চুপচাপ। সানা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে যে আরুষি চুপচাপ আছে। কোলের উপরে বাটিতে রাখা পপকর্নগুলো এতক্ষণ ধরে খাচ্ছিল আর আরুষিকে লক্ষ্য করছিল সানা। তবে এখন আরুষির ভাবসাব দেখে ওর ঠিকঠাক লাগছে না। হলোটা কি? পপকর্নের বাটিটাকে এক সাইডে রেখে আরুষির পাশে গিয়ে বসল। তাতেও আরুষির ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না। তাই না পেরে আরুষির কাঁধে আলতো করে স্পর্শ করতেই আরুষি চমকে গেল। কি রে, এতক্ষণ ধরে কি ভাবছিস আনমনা হয়ে? ক্রাশের কথা। তোর ক্রাশের কথা? বলে মুখটা হাত চেপে মুচকি মুচকি হাসতে লাগলো সানা। এতক্ষণ আনমনা হয়ে কথাগুলো ভাবছিল আরুষি, তবে এখন সানার হাসিতে ওর চেতনা ফিরে এলো। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলল, আমার চোখে দেখা এই পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষের তালিকায় ওনার নামটা সবার উপরে থাকবে। হি ইজ আ বিগ টাইপ অফ ডেভিল। বাজে লোক, খারাপ লোক, পচা লোক। সানা তো আরুষির কথা শুনে অবাক। তার মানে ওরা দুজন দুজনের মুখোমুখি হয়েছে আর প্রথম দেখাতেই দুজন দুজনের সাথে যে কোনো ঝামেলা বাঁধিয়েছে তা সানার আর বুঝতে বাকি নেই। তবে ওদের দুজনের ক্যাটফাইটটা নিজের চোখে দেখলে বড্ড বেশি এনজয় করতে সানা। তবে মিস হয়ে গেল ওর। কথাগুলো বলেই আরুষি নিচে চলে গেল। আর বলিস না আমার মেয়ের কথা। তোর মতো আমার মনেও একটা বড় প্রশ্ন যে হঠাৎ আজকে সাদা রঙের ড্রেস কেন পরে এলো। কথাটা বলেই দুজনেই মুখ চেপে হাসতে লাগলো। ওদের কথাগুলো আরুর কানে পৌঁছেছে। সত্যিই ওর অজানা ক্রাশকে ও খুব পছন্দ করত। তবে ক্রাশ যে বাসের মতো পরিণত হবে সেটা ভাবিনি কখনো। এখন রাগ লাগছে ওর এইসব কথায় আছে না, ক্রাশ নামক জিনিসটা হলো বাসের মতো। সেটা আরুষি আজকে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। আরুষি রেগে গিয়ে বলল, আমার ড্রেস নিয়ে তোমরা মজা করছো তাই না? অনিকা খান আরুষির কাছে গিয়ে দেখছি কি করা যায়। আরুষি আর সানা দুজনেই ক্যাম্পাসের মাঠ দিয়ে হাঁটছে আর দুজনেই চুপচাপ আছে, কেউ কোনো কথা বলছে না। আজকে আরুষিকে চুপচাপ দেখে সানাও আর কিচ্ছু বলল না। ওকে কিছু বললে হয়তো আবার বকবক করা শুরু করে দেবে। কালকে অত রাত্রে আরিশ কোথায় বেরিয়ে গেছিল তাড়াহুড়ো করে, তা নিয়ে আরুষির মনে অনেক কৌতূহল রয়েছে। ওর অনিচ্ছা সত্ত্বেও খুব জানতে ইচ্ছে করছে। আর একটা কথাই মনে আসছে বারবার, যে ফোনটা না আসলে গানটা হয়তো আরও কিছুক্ষণ চলতো, আরও কিছুক্ষণ গানটা শোনার সৌভাগ্য হতে পারত ওর। কথাটা সরাসরি সানাকে আরুষি বলতে পারছে না। বললে তাহলে হয়তো সানা অন্য কিছু ভেবে বসবে, যা আরুষি একদমই চায় না। আরুষি একটু বুদ্ধি খাটিয়ে বলল, সানা, কালকে রাতে আমি যখন তোর রুমে ঘুমোতে চলে আসলাম, তারপরে গাড়ির আওয়াজ শুনলাম। আঙ্কেল কি এত রাত্রে কোথাও গিয়েছিলেন? সানা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আব্বু কোথাও যায়নি, আব্বু বাসায় ছিল, তবে ভাইয়া গেছিল। সঙ্গে সঙ্গে আরুষি উত্তর দিল, এত রাত্রে কোথায় গিয়েছিলেন হঠাৎ? ভাইয়া ধানমন্ডির বাসায় থাকে, সেই বাসায় প্রান্ত ভাইয়াও থাকে। প্রান্ত ভাইয়ার মা খুব অসুস্থ, তাই ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হতো। আর প্রান্ত ভাই ওনার আম্মুর সাথে থাকেন, সেই কারণেই ভাইয়া তাড়াহুড়ো করে চলে গেল। কেন, ওনার আব্বু কি মারা গেছেন? না, ঠিক তেমনটা নয়, তবে প্রান্ত ভাইয়ের আব্বু ওনার মায়ের উপর খুব অত্যাচার করতেন বলে প্রান্ত ভাইয়া ওনার মাকে নিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর থেকে ওনাদের সংসারের যাবতীয় খরচ আরিশ ভাইয়াই বহন করে। আর সব থেকে বড় কথা কি জানিস, আজ পর্যন্ত ভাইয়া ওর নিজের হাত খরচ বাবদ যাবতীয় টাকা কোনো কিছুই আব্বুর কাছ থেকে নেয় না, সমস্ত নিজের টাকাই চালায়। আরুষি কথাগুলো শুনল, কিচ্ছু বলছে না, তবে নিজের মনে মনে অবাক লাগলো খুব। হঠাৎ করে সানা বলে উঠল, আরো ওই তো ওখানে ভাইয়া, তুই কি যাবি? আমি যাচ্ছি, আমি একটু ভাইয়ার কাছ থেকে জেনে আসি যে আন্টি কেমন আছেন। আরুষি কিছু একটা ভেবে বলল, আচ্ছা চল, আমিও যাচ্ছি।
ওরা দুজন আরিশের কাছে গেলে সেখানে তুর্যকে দেখে আরুষির মাথাটা গরম হয়ে গেল। এমন একটা পরিস্থিতিতে আছে আরুষি কিচ্ছু বলতে চাইছে না, তাই ওদের থেকে কিছুটা দূরে দাঁড়ালো। আরিশ আরুষির দিকে এক নজর তাকিয়ে সানার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। সানা আরিশের সাথে কথা বলছে আর আরিশ মাঝে মাঝে আরুষির দিকে তাকাচ্ছে। দুজনে চোখাচোখি হতে আরুষি চোখ সরিয়ে নিচ্ছে বারবার। দোস্ত চল এবার এক কাপ কফি খেয়ে আসি, মাথাটা ধরেছে খুব। আমার এমনিতে খুব খিদে পেয়েছে, তাহলে কিছু খেয়ে আসি, না হলে আমি এখানে উল্টে যাব, তারপরে আবার আন্টিকেও তো দেখতে যেতে হবে। আরিশ পকেট থেকে রুমালটা বার করে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিয়ে ওদের সামনে যাওয়ার জন্য ইশারা করলো। ওরা চলে গেল। সানার আর আরুষি দাঁড়িয়ে আছে আরিশের সামনে। আরিশ পকেটে হাত রেখে ওদেরকে চলে যাওয়ার জন্য ইশারা করলো। তাতে আরুষি ভাবলো আরিশ হয়তো ওর সাথে একান্তে ওকে কিছু কথা বলবে, তাই সানা যাচ্ছে, তবুও আরুষি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আরিশ আরুষিকে ইশারা করে বলল, আই ইউ স্পেশাল টু মি, যে জন্য দাঁড়িয়ে আছো এখনো? আরিশের কথা শুনে আরুষি একটু থতমত খেয়ে গেল। নিজের অবাক হওয়াটা এই মুহূর্তে আটকাতে হবে, তাই তেজ দেখিয়ে বলল, বয়ে গেছে আপনার স্পেশাল মানুষ হতে। ক্যান্টিনে ওরা তিনজন বসে আছে। সামনে রয়েছে ধোয়া ওঠা কফি আর কিছু কুকিজ। আজকে অনেক রাত জাগার কারণে মাথাটা প্রচণ্ড ব্যথা, তাই এই মুহূর্তে কফিটাই ওদের জন্য সব থেকে বেস্ট একটা জিনিস। আরিশ গরম কফির মগটা হাতে তুলে নিয়ে কফিতে চুমুক দিতেই নিজেকে সম্পূর্ণ ফুরফুরে ফিল করলো। এরপর আবার প্রান্তর মাকে হসপিটালে দেখতে যেতে হবে, তাই প্রিন্সিপালের কাছ থেকে আগে থেকেই পারমিশন নিয়ে এসেছে আরিশ। সাহিল আর তুর্য দুজন দুজনের সাথে কথা বলছে, আর আরিশ তখন ওদের কথার মাঝে বলল, তুর্য যা, মেয়েটাকে সরি বলে আয়। আরিশের কথা শুনে তুর্য 440 ভোল্টের শক খেলো যেন। অবাক লাগছে প্রচণ্ড রকম। আরিশকে ওই মেয়েটার কাছে সরি বলতে বলছে। এটা শুনে ওর অবস্থা দফারফা। সাহিল আরিশের কথা শুনে তুর্যর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তুর্য ধীমে কণ্ঠে বলল, দোস্ত ইউ সিরিয়াস? মানে তুই আমাকে সরি বলতে বলছিস, তাও ওই মেয়েটার কাছে? আরিশ কফিতে এক সিপ দিয়ে বলল, তাই বলে আমাকে সরি বলতে হবে? আমি পারবো না। আরিশ হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, আর 3 মিনিট আছে, 3 মিনিট পর আমার কফিটা পুরো ফিনিশ হয়ে যাবে। 5 মিনিটের মাথায় তুই তোর নিজের কফিটা শেষ করে ক্যান্টিন থেকে বের হয়েই যে দূরে দেখতে পাচ্ছিস শিউলি ফুলের গাছের পাশে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে, সানার সাথে ওকে সরি বলে চলে আসবি, উইদাউট এনি আর্গিউ। ইয়োর টাইম স্টার্ট নাও। তুর্য বুঝতে পেরেছে যে আরিশ ওকে সময় দিয়ে দিয়েছে, তখন সেই সময়ের মধ্যে ওকে কাজ করতে হবে, না হলে ওর রেহাই নেই। আরিশ সব সহ্য করতে পারে, কিন্তু কোনো অপরাধ সহ্য করতে পারে না, এটা ওরা সবাই জানে। প্রথম যখন ঘটনাটা ঘটেছিল আরিশ তুর্যকে কিচ্ছু বলেনি দেখে তুর্য অনেক অবাক হয়েছিল, কারণ আরিশ সচরাচর এরকমটা করে না। তবে এমন কোনো দিন আসবে যেদিন ওকে আরুষির কাছে সরি বলতে বলবে, সেটা তুর্য জানতো বেশ ভালোভাবে। তুর্য মাথাটা নিচু করে বলল, ওকে। বাইকের চাবিটা হাতে নিয়ে বাইকের সাথে কিঞ্চিত হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরিশ। সামনে কি ঘটছে তাই দেখছে ও। 1 মিনিট হলো তুর্য আরুষের কাছে গেছে, গিয়ে আরিশের কথা মতো সরি বলছে। হঠাৎ তুর্যকে দেখে আরুষির মেজাজটাই বিগড়ে গেল। বেশি মেজাজ নিয়ে বলল, মেয়ে শোনো, তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা বা মুড আমার কোনোটাই নেই। শুধুমাত্র আরিশ তোমাকে সরি বলতে বলছে বলেই আমি সরি বলতে এসেছি, না হলে তোমার কাছে কখনো সরি বলতে আসতাম না। আরুষি একটু ভাব নিয়ে বলল, তা যিনি আপনাকে সরি বলতে পাঠিয়েছেন উনি নিজেই তো এখনো সরি বলে নাই, ভিতর ডিম একটা। তবে আপনার সরিটা অ্যাকসেপ্টেবল নয়, কারণ উনি কিন্তু এখনো যেহেতু আমাকে সরি বলেনি আর আপনাকেও তো উনিই পাঠিয়েছেন, তাই দুজনেরই পেন্ডিং আছে। তুর্য এবার রেগে বলল, এই মেয়ে শোনো, না মানলে আমার বইয়ে গেল, আর তোমাকে আরিশ আবার সরি বলতে যাবে কেন? উনি আমার সাথে মিসবিহেভ করেছেন তাই। আর একটা মেয়ের সাথে মিসবিহেভ করলে তাকে সরি বলতে হয়, সেটুকু ম্যানার্স বুঝি ওনার মধ্যে নেই। সানা আরুষির হাতটা চেপে ধরে বলল, তুই এসব কি বলছিস? আর ভাইয়া কখনো বা তোর সাথে মিসবিহেভ করলো? সানা তুই থাম, যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না।
উনি আমার সাথে মিসবিহেভ করেছেন, তাই সরি বলবেন, দ্যাটস ইট। তুর্য হো হো করে হাসতে হাসতে বলল, তুমি সারা জীবন স্বপ্ন দেখে যাও আরিশের কাছে সরি শোনার জন্য। আমি চললাম। বলে ওদের ওখান থেকে চলে গেল। আরুষি ওর ডান দিকে ঘাটটা ফিরিয়ে দূরে আরিশের দিকে তাকিয়ে দেখলো আরিশ গাড়ির সাথে হেলান দিয়ে ফোন নিয়ে ব্যস্ত। দৃশ্যটা দেখে ওর রাগে গা পিত্তি চলে যাচ্ছে। উনি যতক্ষণ না আমাকে সরি বলবেন, আমি ততক্ষণ কোথাও যাব না। তুই এসব কি বলছিস? আর ভাইয়া কখনই বা তোর সাথে মিসবিহেভ করলো? তুই যদি ভাইয়ার কাছ থেকে সরি শুনতে চাস তাহলে আজীবন এখানেই দাঁড়িয়ে থাক। তারপরে একটা সময় আসবে যখন তুই না খেতে পেয়ে এখানে কঙ্কাল হয়ে ধূলিসাৎ হয়ে যাবি, তাও ভাইয়া তোকে কখনো সরি বলবে না। আর ও সরি বলার মতো কখনো কোনো কাজও করে না যে সরি বলবে, তাই এগুলো তোর মাথা থেকে ঝেড়ে বার করে দে। এত দেমাগ কিসের ওনার? অন্যায় করেছেন, সরি ওনাকে বলতেই হবে, সে যে করেই হোক। কি এমন করেছে ভাইয়া, বল আমাকে। এরপরে আরুষি আরিশের বেডরুমে ঢুকে যা যা হয়েছে সমস্তটাই বলল। সানা ওর কথা শুনে রেগে বলল, তোকে আমি বলেছিলাম না ভাইয়ার বেডরুমে ঢুকতে না, তা সত্ত্বেও কেন তুই ঢুকতে গেলি? আমি বারবার বারণ করা সত্ত্বেও তুই আমার কথা অমান্য করেছিস। আর তাছাড়া ভাইয়া যা করেছে ওর কখনো ভুল নাই এতে। ও তোকে ভালোই ভালোই রুম থেকে বেরিয়ে যেতে বলেছে, তুই তাও ওর কথা শুনিসনি। আর ও তোকে কিছু বলেনি, শান্ত মাথায় বলেছে এটাই অনেক। ও ওর ঘরে কাউকে অ্যালাউ করে না, দরকার ছাড়া, ইভেন ওর ফ্রেন্ডরাও না। আরুষি বুঝতে পারল ওদের দুই ভাই বোনের সাথে পারা যাবে না, তাই রাগে গজগজ করে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, হ্যাঁ, এখন তো সব আমারই দোষ। ভালো ভালো, একদিন উনি যদি আমার কাছে সরি না বলে তাহলে আমার নামও আরুনা। হ্যাঁ, কিছুক্ষণ আগে প্রান্তর মায়ের জ্ঞান ফিরে এসেছে। ডাক্তাররা ওনার সঙ্গে দেখা করার জন্য সবাইকে অ্যালাউ করছেন। প্রান্ত এতক্ষণ ওখানেই ছিল, তবে এখন আরিশ দেখা করার জন্য রুমে ঢুকেছে। রুমে ঢুকে দেখলো প্রান্তর মা চোখ বন্ধ করে শুয়ে আছে। আরিশ ওনার বেডের পাশে থাকা টুলটা নিয়ে বসলো। তারপর প্রান্তর মায়ের হাতে হাত রাখতেই উনি চোখ খুললেন। আপনি জেগে আছেন আন্টি? আমি ভাবলাম আপনি হয়তো ঘুমিয়ে আছেন, তাই এলাম। আপনার ঘুমের বিঘ্ন ঘটাতে চাইনি আমি। উনি আধো আধো কণ্ঠে বললেন, আল্লাহর রহমতে এখন ভালো আছে বাবা। তুমি যদি সময় মতো আমাদের সাহায্য না করতে তাহলে যে কিভাবে কি হতো আল্লাহ মালুম। আরিশ মুচকি হেসে বললেন, সবকিছুই আল্লাহর ইচ্ছা, আমি তো শুধু ওনার উছিলা মাত্র। উনি আরিশের গালে আলতো করে হাত বুলিয়ে বললেন, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, সুখে রাখুক, তোমার সকল ইচ্ছা পূরণ হোক বাবা। দোয়া করবেন আমি যেন আমার জীবনের সব থেকে প্রিয় মানুষটাকে নিজের করে পাই। কিছুক্ষণ পরে উনি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমার বড় চিন্তা হয় বাবা তোমাদের সবাইকে নিয়ে। তোমাদের এখন বয়স হয়েছে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার, তাই তাড়াতাড়ি করে একটা বিয়ে করো বাবা। তারপরে নিজের প্রিয় মানুষটার সঙ্গে সুখে থাকো। আমি যতদিন বেঁচে আছি তার আগে প্রান্তর বিয়েটা দেখে যেতে চাই, এইটাই আমার শেষ ইচ্ছা বাবা। ইনশাআল্লাহ সব হবে, শুধু আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আমি নিজে দায়িত্ব নিয়ে ধুমধাম করে প্রান্তের বিয়ে দেবো। আরিশের কথা শুনে ওনার চোখ থেকে কয়েক ফোঁটা নোনার জল গড়িয়ে পড়ল। আরিশের মতো একটা ছেলেকে পেয়ে বড্ড আবেগপ্লুত হয়ে পড়েছেন উনি। আর ভাবছেন যে এখনকার দিনেও এমন কোনো মানুষ আছেন। রাত ৩টে, গভীর রাত যাকে বলে। সকলের চোখে ঘুম থাকলেও আজ আরিশের চোখে যেন ঘুম নেই। ঘুম কেড়ে নিয়েছে তার মনের সেই রাত জাগা উড়ন্ত পাখিটা। সেটা হয়তো ওকে দেখলেই বোঝা যাবে এই মুহূর্তের অবস্থায়। এত রাতে হয়তো তুর্য আর সাহিল নাক ডেকে ঘুমোচ্ছে। কি হচ্ছে তার কোনো কিছুরই ওদের খেয়াল নেই। দক্ষিণ দিকের দেওয়ালে জ্বলতে থাকা ডিম লাইটটা বিছানা থেকে নেমে অফ করে দিয়ে এক হাতে গিটারটা ধরে সামনের দিকে এগিয়ে গিয়ে সাদা ধবধবে পর্দাগুলো এক টানে সরিয়ে দিল। আর মুহূর্তের মধ্যে জ্যোৎস্না রাতের চাঁদের আলো চোখে পড়তেই ওর চেহারাতে উজ্জ্বল করে তুলেছে আরও এক অপূর্ব সৌন্দর্য কাজ করছে ওর মধ্যে।
কোনো কবি বা সাহিত্যিক এই দৃশ্যটা দেখলে হয়তো তাদের লিখিত চন্দ্রিমা বিলসীর রাতের কবিতায় আরিশের স্থান দিতেন। মাঝে মাঝে হালকা হাওয়া এসে ওর সাদা ধবধবে শার্টটা ভেদ করে সম্পূর্ণ শরীর ছুঁয়ে যাচ্ছে। চুলগুলো বাতাসের হাওয়ায় নিজেরা নিজেদের মাঝে খেলা করাই ব্যস্ত। তাদেরকে আঙুলের স্পর্শ দিয়ে আরিশ দমিয়ে রাখতে চায় না, তাই হয়তো স্বাধীনভাবেই বিচরণ করতে ব্যস্ত তারা। মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো আজ মানিয়েছে বেশ। ব্যালকনির রেলিংয়ে হেলান দিয়ে গিটারের তারটাতে প্রথমবার স্পর্শ করতেই অদ্ভুত এক নেশাগ্রস্ত ছন্দের সৃষ্টি হলো, যেমনটা আরুষির হয়েছিল আরিশের গান শুনে। অ্যাকোরিয়ামের মাছগুলোও যেন ওর গান শোনার জন্য তাদের লাফালাফিটাকে দমিয়ে রাখতে পারছে না। তারাও আরিশের মতো তাদের রাত্রিবেলায় চোখের ঘুমটা হারিয়েছে অনেক আগেই। গানের তালে তালে মিউজিকটা বাজিয়েই চলেছে আরিশ। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই তুমি মনের আনাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি 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 শুধু এই তুমি মনের আনাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চাই পেতে আরো মন পেও এত কাছে, বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই তুমি মনের আনাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি 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 শুধু এই তুমি মনের আনাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতে যে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। তা ঠিক, তবে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হলে ভালো হয়। অনিকা বড্ড তাড়া দিচ্ছে আমাকে, ওর ও আরিশকে নিয়ে চিন্তা হয়। আর ছেলেটা একা না জানি কেমন ছন্নছাড়ের মতো থাকে। আরু আর জীবনে গেলে ও ওর জীবনটাকে গুছিয়ে নেবে, আর আরু সব কিছু বুঝবে আশা করছি। আচ্ছা, দেখছি কি করা যায়। আরুষি আর সানা দুজনেই ক্যাম্পাসের মাঠ দিয়ে হাঁটছে, আর দুজনেই চুপচাপ আছে, কেউ কোনো কথা বলছে না।
আজকে আরুষিকে চুপচাপ দেখে সানাও আর কিচ্ছু বলল না। ওকে কিছু বললে হয়তো আবার বকবক করা শুরু করে দেবে। কালকে অত রাত্রে আরিশ কোথায় বেরিয়ে গেছিল তাড়াহুড়ো করে, তা নিয়ে আরুষির মনে অনেক কৌতূহল রয়েছে। ওর অনিচ্ছা সত্ত্বেও খুব জানতে ইচ্ছে করছে। আর একটা কথাই মনে আসছে বারবার, যে ফোনটা না আসলে গানটা হয়তো আরও কিছুক্ষণ চলতো, আরও কিছুক্ষণ গানটা শোনার সৌভাগ্য হতে পারত ওর। কথাটা সরাসরি সানাকে আরুষি বলতে পারছে না, বললে তাহলে হয়তো সানা অন্য কিছু ভেবে বসবে, যা আরুষি একদমই চায় না। আরুষি একটু বুদ্ধি খাটিয়ে বলল, সানা, কালকে রাতে আমি যখন তোর রুমে ঘুমোতে চলে আসলাম, তারপরে গাড়ির আওয়াজ শুনলাম। আঙ্কেলকে এত রাত্রে কোথাও গিয়েছিলেন? সানা একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আব্বু কোথাও যায়নি, আব্বু বাসায় ছিল, তবে ভাইয়া গেছিল। সঙ্গে সঙ্গে আরুষি উত্তর দিল, এত রাত্রে কোথায় গিয়েছিলেন হঠাৎ? ভাইয়া ধানমন্ডির বাসায় থাকে, সেই বাসায় প্রান্ত ভাইয়াও থাকে। প্রান্ত ভাইয়ার মা খুব অসুস্থ, তাই ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হতো। আর প্রান্ত ভাই ওনার আম্মুর সাথে থাকেন, সেই কারণেই ভাইয়া তাড়াহুড়ো করে চলে গেল। কেন, ওনার আব্বু কি মারা গেছেন? না, ঠিক তেমনটা নয়, তবে প্রান্ত ভাইয়ের আব্বু ওনার মায়ের উপর খুব অত্যাচার করতেন বলে প্রান্ত ভাইয়া ওনার মাকে নিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর থেকে ওনাদের সংসারে যাবতীয় খরচ আরিশ ভাইয়াই বহন করে। আর সব থেকে বড় কথা কি জানিস, আজ পর্যন্ত ভাইয়া ওর নিজের হাত খরচ বাবদ যাবতীয় টাকা কোনো কিছুই আব্বুর কাছ থেকে নেয় না, সমস্ত নিজের টাকাই চালায়। আরুষি কথাগুলো শুনল, কিচ্ছু বলছে না, তবে নিজের মনে মনে অবাক লাগলো খুব। হঠাৎ করে সানা বলে উঠল, আরো ওই তো ওখানে ভাইয়া, তুই কি যাবি? আমি যাচ্ছি, আমি একটু ভাইয়ার কাছ থেকে জেনে আসি যে আন্টি কেমন আছেন। আরুষি কিছু একটা ভেবে বলল, আচ্ছা চল, আমিও যাচ্ছি। ওরা দুজন আরিশের কাছে গেলে সেখানে তুর্যকে দেখে আরুষির মাথাটা গরম হয়ে গেল। এমন একটা পরিস্থিতিতে আছে, আরুষি কিচ্ছু বলতে চাইছে না, তাই ওদের থেকে কিছুটা দূরে দাঁড়ালো। আরিশ আরুষির দিকে এক নজর তাকিয়ে সানার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে গেল। সানা আরিশের সাথে কথা বলছে, আর আরিশ মাঝে মাঝে আরুষির দিকে তাকাচ্ছে। দুজনে চোখাচোখি হতে আরুষি চোখ সরিয়ে নিচ্ছে বারবার। দোস্ত চল এবার এক কাপ কফি খেয়ে আসি, মাথাটা ধরেছে খুব। আমার এমনিতে খুব খিদে পেয়েছে, তাহলে কিছু খেয়ে আসি, না হলে আমি এখানে উল্টে যাব, তারপরে আবার আন্টিকেও তো দেখতে যেতে হবে। আরিশ পকেট থেকে রুমালটা বার করে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিয়ে ওদের সামনে যাওয়ার জন্য ইশারা করলো। ওরা চলে গেল। সানার আর আরুষি দাঁড়িয়ে আছে আরিশের সামনে। আরিশ পকেটে হাত রেখে ওদেরকে চলে যাওয়ার জন্য ইশারা করলো। তাতে আরুষি ভাবলো আরিশ হয়তো ওর সাথে একান্তে ওকে কিছু কথা বলবে, তাই সানা যাচ্ছে। তবুও আরুষি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আরিশ আরুষিকে ইশারা করে বলল, আর ইউ স্পেশাল টু মি, যে জন্য দাঁড়িয়ে আছো এখনো? আরিশের কথা শুনে আরুষি একটু থতমত খেয়ে গেল। নিজের অবাক হওয়াটা এই মুহূর্তে আটকাতে হবে, তাই তেজ দেখিয়ে বলল, বয়ে গেছে আমার স্পেশাল মানুষ হতে। বলে চলে গেল। আরিশ কিচ্ছু বলছে না, মুখে এক চিলতে হাসি নিয়ে চুলগুলোকে ঠিকঠাক করে নিয়ে এগিয়ে গেল। ক্যান্টিনে ওরা তিনজন বসে আছে। সামনে রয়েছে ধোয়া ওঠা কফি আর কিছু কুকিজ। আজকে অনেক রাত জাগার কারণে মাথাটা প্রচণ্ড ব্যথা, তাই এই মুহূর্তে কফিটাই ওদের জন্য সব থেকে বেস্ট একটা জিনিস। আরিশ গরম কফির মগটা হাতে তুলে নিয়ে কফিতে চুমুক দিতেই নিজেকে সম্পূর্ণ ফুরফুরে ফিল করলো। এরপর আবার প্রান্তর মাকে হসপিটালে দেখতে যেতে হবে, তাই প্রিন্সিপালের কাছ থেকে আগে থেকেই পারমিশন নিয়ে এসেছে আরিশ। সাহিল আর তুর্য দুজন দুজনের সাথে কথা বলছে, আর আরিশ তখন ওদের কথার মাঝে বলল, তুর্য যা, মেয়েটাকে সরি বলে আয়। আরিশের কথা শুনে তুর্য 440 ভোল্টের শক খেলো যেন। অবাক লাগছে প্রচণ্ড রকম। আরিশ ওকে ওই মেয়েটার কাছে সরি বলতে বলছি, এটা শুনে ওর অবস্থা দফা রফা। সাহিল আরিশের কথা শুনে তুর্যর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তুর্য ধীমে কণ্ঠে বলল, দোস্ত ইউ সিরিয়াস? মানে তুই আমাকে সরি বলতে বলছিস, তাও ওই মেয়েটার কাছে? আরিশ কফিতে এক সিপ দিয়ে বলল, তাই বলে আমাকে সরি বলতে হবে? আমি পারবো না। আরিশ হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, আর 3 মিনিট আছে, 3 মিনিট পর আমার কফিটা পুরো ফিনিশ হয়ে যাবে।
5 মিনিটের মাথায় তুই তোর নিজের কফিটা শেষ করে ক্যান্টিন থেকে বের হয়েই যে দূরে দেখতে পাচ্ছিস শিউলি ফুলের গাছের পাশে মেয়েটা দাঁড়িয়ে রয়েছে। সানার সাথে ওকে সরি বলে চলে আসবি উইদাউট এনি আর্গিউ। ইয়োর টাইম স্টার্ট নাও। তুর্য বুঝতে পেরেছে যে আরিশ ওকে সময় দিয়ে দিয়েছে, তখন সেই সময়ের মধ্যে ওকে কাজ করতে হবে, না হলে ওর রেহাই নেই। আরিশ সব সহ্য করতে পারে কিন্তু কোনো অপরাধ সহ্য করতে পারে না, এটা ওরা সবাই জানে। প্রথম যখন ঘটনাটা ঘটেছিল আরিশ তুর্যকে কিচ্ছু বলেনি দেখে তুর্য অনেক অবাক হয়েছিল, কারণ আরিশ সচরাচর এরকমটা করে না। তবে এমন কোনো দিন আসবে যেদিন ওকে আরুষির কাছে সরি বলতে বলবে, সেটা তুর্য জানতো বেশ ভালোভাবে। তুর্য মাথাটা নিচু করে বলল,